আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম। তো আজকে আমরা এই খাদ্য উৎপাদনে দেখো অনেকগুলো চাষাবাদ সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে চা চাষের পদ্ধতি। চায়ের কি গুণাগুণ সেগুলো আমরা গত ভিডিওতে জেনেছি। তো আজকে আমরা জানবো চা চাষের পদ্ধতি সম্পর্কে। চায়ের কি কি প্রকারভেদ সেগুলোও আমরা জেনেছি এবং চায়ের যে বংশ বিস্তার যে পদ্ধতি, প্রোপোগেশনের যে পদ্ধতি, বীজ থেকে তারপরে অঙ্গজ বিস্তার থেকে, এগুলো সম্পর্কেও আমরা জেনেছি। তো আজকে জানবো চা চাষের পদ্ধতি সম্পর্কে। দেখো, যে কোনো চাষের পদ্ধতি করতে গেলে আমরা প্রথমেই দেখেছি চাষ কোথায় করা হয়, মাটিতে বা জমিতে। তাহলে প্রথম যে ধাপ সেটা হচ্ছে জমি তৈরি। প্রথম ধাপ হচ্ছে জমি তৈরি। দেখো, চা চাষের জমিতে দাঁড়িয়ে থাকা সব যতগুলো উদ্ভিদ আছে সবগুলোকে মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়। মানে চা চাষের জমিতে যে সমস্ত আগাছাগুলো হয় সেগুলোকে মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়। মূল শুদ্ধ উপড়ে ফেলা কথাটার মানেটা কি বুঝতে পারছো? মূল শুদ্ধ দিলে কি হবে না, গাছটা আর গজাতে পারবে না। ওটা একবারে মূল সহ দিলে গাছটা আর পুনরায় হবে না। কারণ মাটির নিচে মূল রয়ে গেলে সেখান থেকে নতুন চা উদ্ভিদে নানা রোগের সংক্রমণ করতে পারে। মূল সহ না তুলে দিলে, যদি ধরো গাছটা উপর থেকে কেটে দেওয়া হয়, তাহলে যদি ওই আগাছা বা অন্য গাছের মূল যদি থেকে থাকে মাটির তলায়, তাহলে কি হবে, আমরা তার উপরে যে চা গাছ লাগাবো সেই চা গাছে নানা রকম রোগের সংক্রমণ করতে পারে। কি হতে পারে না, রোগের সংক্রমণ। তো এই রোগের সংক্রমণ ঠেকাতেই মূল শুদ্ধ উপড়ে ফেলা হয়। তারপর কি করা হয়, অন্তত 45 সেন্টিমিটার অবধি গভীরভাবে মাটি চষা হয়। মাটিটা কতদূর চষা হয়? 45 সেন্টিমিটার গভীর। 45 সেন্টিমিটার গভীর অবধি মাটিটা চষা হয়। এরপর সেখানে কিছু উদ্ভিদের চাষ করা হয়। কি কি উদ্ভিদ দেখো, গুয়াটেমালা ঘাস, সিট্রোনেলা ঘাস এবং ক্রোটালারিয়া এবং আরও কিছু উদ্ভিদের চাষ করা হয়। কারণ কি না, এই ধরনের উদ্ভিদ চাষ করলে মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়, যেটা চা চাষের ক্ষেত্রে খুব উপযুক্ত। তাহলে প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন, যে চা চাষের জমিতে কি কি অন্যান্য উদ্ভিদ চাষ করা হয়। তাহলে নামগুলো মনে রাখবে, গুয়াটেমালা ঘাস, আর কি, সিট্রোনেলা ঘাস আর ক্রোটালারিয়া। এছাড়া আরো কিছু উদ্ভিদ এখানে চাষ করা হয়। এরপর সার দেওয়া হয় কিরকম, NPK জাতীয়, মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আছে এইরকম জৈব সার বা অজৈব সার দেওয়া হয়। আর এই ধরনের ফসলের চাষ মাটির গঠন উন্নত করে কি হয়, মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয়। তার মানে কি, যে এইগুলো জমিতে লাগালে কি হয়, একটু আগেই বললাম, মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে দেবে, মাটিতে যে জৈব পদার্থের পরিমাণ থাকে তা বাড়িয়ে দেয়।
এইসব ফসলের উপস্থিতি মাটিতে থাকা বহু রোগ সৃষ্টিকারী জীবাণুদের মেরে ফেলতে পারে বা নিষ্ক্রিয় করতে সাহায্য করে। তাহলে শুধু মাটি উর্বর করে তা না, তাহলে মাটিকে উর্বর করে, আর কি করতে পারে, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভালো জীবাণু না, রোগ সৃষ্টিকারী জীবাণুকে মেরে ফেলে। কিরকম জীবাণু? রোগ সৃষ্টিকারী। দেখো, জীবাণু বা অণুজীব এগুলো কিন্তু মাটির পক্ষে ভালো, কিন্তু যদি গাছে রোগ সৃষ্টি করে এমন কোনো জীবাণু থাকে, সেই জীবাণুদের মেরে ফেলে এরা কি করে, বা নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে গাছের আর কোনো ক্ষতি হয় না। এরপর এই উদ্ভিদগুলোকে সরিয়ে দিয়ে গাছের চারা রোপণের প্রস্তুতি শুরু করা। তাহলে জমি তৈরি একটা লেন্দি প্রসেস, বুঝতে পারছো? প্রথম কি করছে না, মাটিটাকে ভালোভাবে তৈরি করার জন্য, জমি তৈরি করার জন্য প্রথমে কি হচ্ছে, চা গাছে যে সমস্ত চা চাষের জমিতে যে সমস্ত আগাছাগুলো আছে সেগুলোকে মূল শুদ্ধ উপড়ে ফেলা হচ্ছে। কারণ কি, যদি বলে মূল শুদ্ধ উপড়ে ফেলার কারণ কি, কারণ হচ্ছে ওর মূল যদি মাটির তলায় পর্যন্ত থেকে যায় তাহলে কি হবে না, গাছের রোগ সংক্রমণ হতে পারে। আর তারপরে 45 সেন্টিমিটার গভীর অবধি খোঁড়া হয় বা চষা হয়। এরপর কি হয়, কিছু গাছ সেখানে চাষ করা হয়, যেমন গুয়াটেমালা ঘাস, সিট্রোনেলা ঘাস, কোটালারিয়া জাতীয় গাছ এখানে চাষ করা হয়। এবং তারপর এনপিকে জাতীয় সার দেওয়া হয়, যাতে করে জমির জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়, মাটির উর্বরতা শক্তি অনেক বেড়ে যায়। এবং এই ধরনের জিনিস চাষ করার ফলে কি মাটি উর্বর হয় এবং মাটিতে থাকা যে সমস্ত জীবাণু গাছের ক্ষতি করতে পারে সেই জীবাণুরা মারা যায়। এরপর যখন এতগুলো জিনিস হয়ে যায় তখন কি হয়, এই সমস্ত উদ্ভিদগুলোকে সরিয়ে দিয়ে চা গাছ রোপণের প্রস্তুতি নেওয়া হয়। তাহলে 2 নম্বর পয়েন্ট কি, চারা গাছ রোপণ। চারা গাছ রোপণ করতে হবে। রোপণ মানে পোঁতা। রোপণের 1 সপ্তাহ আগে গভীর গর্ত খোঁড়া হয়। চারা গাছ রোপণের 1 সপ্তাহ আগে গভীর গর্ত খোঁড়া হয়। এরপর গর্তগুলো জমির উপরের স্তরের মাটি দিয়ে ভর্তি করা হয়। তাহলে প্রথমে গর্ত করা হচ্ছে। গর্তগুলো কি হচ্ছে, জমি দিয়ে ভর্তি করা হচ্ছে, যেটা ওপরের স্তরের জমি, মানে টপ লেভেলের যে সয়েল, সেই সয়েল দিয়ে গর্তটাকে কি করা হচ্ছে না, ভর্তি করা হচ্ছে বা পূরণ করা হচ্ছে। নিয়ে 12 থেকে 18 মাসের চারা গাছগুলো পোঁতা হয়। কত না, 12 থেকে 18 মাসের চারা গাছ। কারণ দেখো, এই 12 থেকে 18 মাসের চারা গাছ কেন, তোমরা যখন এদের বংশ বিস্তার পড়েছো তখন দেখেছো যে বীজ থেকে যে চারা গাছগুলো তৈরি হয় সেগুলো মোটামুটি 15 থেকে 18 মাস পরে স্থানান্তরিত করা হয়, আর যেগুলো তোমার অঙ্গজ বিস্তার করা হয় সেগুলো 12 থেকে 18 মাস পরে চারা গাছগুলোকে স্থানান্তরিত করে। তাহলে টপ সয়েলের মাটি দিয়ে ভর্তি করা হয় এবং 12 থেকে 18 মাসের চারা গাছগুলোকে পোঁতা হয়। 12 থেকে 18 মাসের চারা গাছ রোপণ করা হচ্ছে। গাছগুলোর গোড়ার চারধারে ভেজা পাতা, খড় ইত্যাদি রাখা হয়। কেন রাখা হয় বলতো? ভেজা পাতা, তারপরে খড়, এগুলো রাখলে কি হয়, এগুলো পচতে শুরু করবে এবং পচে সেগুলো থেকে জৈব পদার্থের পরিমাণ বাড়বে, জৈব সারের পরিমাণ বাড়াবে। তো সেই জন্য এগুলো করা হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ছায়ার ব্যবস্থা। তাহলে এটা একটু মুছছি। তিন নম্বর হচ্ছে ছায়ার ব্যবস্থা।
দেখো, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে ছায়ায় চা গাছের চাষ করা হয়। কোথায় চা চাষ করা হয়? ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে যে ছায়া, সেই ছায়ায় চা গাছের চাষ করা হয়। চা গাছকে ওই ছায়া দেয় কিছু ছায়া তরু গাছ, যারা ছায়ার ব্যবস্থা করা হয়। দেখো, এখানে যখন আমরা নার্সারিতে দেখেছিলাম কি হচ্ছিল, চারা গাছগুলো তৈরি করার জন্য শামিয়ানা বা প্যান্ডেল খাটিয়ে ছায়ার ব্যবস্থা করা হচ্ছিল। তো এক্ষেত্রে তো অনেক বড় জমিতে প্যান্ডেল খাটানো সম্ভব নয়, তো সেই জন্য এখানে কি করা হয়, ছায়ার জন্য কিছু লম্বা লম্বা গাছ, সিড ট্রি বলা হয়, বা বলা হয় ছায়া তরু। তরু মানে গাছ, তো সেই জন্য বলা হচ্ছে এদের নাম হচ্ছে শেড ট্রি। শেড ট্রি, ঠিক আছে। শেড ট্রিগুলো কি করে না, এরা ছায়া দেয়। ছায়া তরুরা সূর্যের বিকিরণের বেশ কিছু অংশ শোষণ করে চারপাশে যে তাপমাত্রা সেটা কমিয়ে দেয়। অনেক বড় বড় গাছ, তো তারা সূর্যের যে বিকিরণ, সেই সূর্যের বিকিরণের কিছু অংশ শোষণ করে চারপাশের তাপমাত্রাটাকে কমিয়ে দেয়। ফলে গ্রীষ্মে চা পাতার সালোক সংশ্লেষের যথাযথ হার বজায় থাকে। কারণ গ্রীষ্মকালে যদি কি হয় না, ওরা যেহেতু বিকিরণের বেশ কিছু অংশটা শোষণ করে তাপমাত্রা কমিয়ে দেয়, ফলে গ্রীষ্মকালে চা পাতার সালোক সংশ্লেষের যথাযথ হার বজায় থাকে। ছায়া তরুর পাতা মাটিতে পুড়ে মাটির জৈব পদার্থের পরিমাণও বাড়িয়ে দেয়। তো এই ছায়া তরুর গাছের একটা এক্সাম্পল যদি বলে তাহলে বলবে সিলভার ওক, ঠিক আছে, বা সিলভার ওক। ওক ম্যাপল, এই গাছগুলোর নাম শুনেছো? তো এই সিলভার ওক হচ্ছে এক ধরনের ছায়াতরু গাছ। তাহলে ছায়ার ব্যবস্থা করা হয়, তাহলে এটা একটা অন্যরকম পয়েন্ট পেলাম চা চাষের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে আগাছা দমন। দেখো, চা বাগানে যে সমস্ত আগাছা জন্মায় সেগুলো দুই ধরনের আগাছা হয়। একটা হচ্ছে একবীজপত্রী আগাছা, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী আগাছা। দুই ধরনের আগাছাই হয়, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তো এই আগাছা নাশ করার জন্য কি হয় না, বিভিন্ন ধরনের আগাছা নাশক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। তাহলে সেই আগাছা নাশকগুলো কি কি? আগাছা নাশক হচ্ছে ডাইইউরন, সিমাজিন এবং 2,4-D। এই ধরনের আগাছা নাশকগুলোকে ব্যবহার করা হয়। তো দেখো, জলের সঙ্গে মিশিয়ে এই আগাছা নাশকগুলোকে স্প্রে করা হয় গাছেতে। কিভাবে না, জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করা হয়, এইভাবে আগাছা দমন করা হয়। তাহলে চা গাছে দুই ধরনের আগাছা হয়, একটা একবীজপত্রী, দ্বিবীজপত্রী। তো এই গাছগুলোকে নাশ করার জন্য ডাইইউরন, সিমাজিন, 2,4-D এই সমস্ত টাইপের আগাছানাশক ব্যবহার করে জলের সঙ্গে গুলে গাছে স্প্রে করা হয়। নেক্সট হচ্ছে সার প্রয়োগ। আগাছা দমন করা হলো, নেক্সট আমরা জানবো চা চাষ করতে গেলে সার প্রয়োগ করা দরকার। চা কেন, আমরা আগের যে সমস্ত চাষ পদ্ধতিগুলো দেখেছি সবেতেই কিন্তু সারের প্রয়োগটা মাস্ট। কারণ সার প্রয়োগ না করলে কি হবে না, ভালো জাতের ফসল এবং তাড়াতাড়ি ফসল আমরা পাবো না। তো সার প্রয়োগ হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। চা যেহেতু
একটা পাতা জাতীয় ফসল। চা গাছে তো আমরা ফল ফল যেটা হয় সেটাকে নিয়ে কিছু করি না, একটা পাতা, দুটো পাতার একটা কুঁড়ি, এই হচ্ছে চা গাছ থেকে আমরা এটাই ফসল হিসেবে নিয়ে ধরতে গেলে। তো সেই জন্য যেহেতু একটা পাতা জাতীয় ফসল, তাই নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগে উৎপাদন বাড়ে। তাহলে চা গাছের ক্ষেত্রে আমরা নাইট্রোজেন যুক্ত সার যদি ব্যবহার করি তাহলে কি হবে না, গাছের পাতার ফলন বাড়বে। তো সেই জন্য পাতা জাতীয় ফসল হওয়ায় নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করে উৎপাদন অনেক বাড়ানো হয়। এছাড়াও আরও কিছু কিছু সার ব্যবহার করা হয় নাইট্রোজেন যুক্তই সার, সেগুলো যেমন হচ্ছে কি ইউরিয়া, রাসায়নিক সার ইউরিয়া একটা, তাই না, অ্যামোনিয়াম সালফেট, এটাও রাসায়নিক সার, অ্যামোনিয়াম সালফেট, বা অ্যামোনিয়াম সালফেটের জায়গায় ক্যালসিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট, এই ধরনের সারগুলো ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে কি করা হচ্ছে, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। বা ক্যালসিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট। এই সমস্ত সার ব্যবহার করা হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে জলসেচ। দেখো, উত্তর পূর্ব ভারতে শুখা মরশুম মানে যখন বৃষ্টিপাত হয় না, অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই মাসটায়, এই টাইমটাকে শুখা মরশুম বলা হয়। সেই সময় সাধারণত চা গাছের ক্ষেত্রে ফোয়ারা পদ্ধতিতে জলসেচের ব্যবস্থা করা হয়। ফোয়ারা পদ্ধতি কি, আমি তোমাদের যখন চাষের ক্ষেত্রে বিভিন্ন ধাপগুলো পড়িয়েছিলাম, জলসেচ যে ধাপটা ছিল সেখানে আমরা ফোয়ারা পদ্ধতি পড়েছিলাম। ফোয়ারা পদ্ধতি কিছু না, আরেকবার আমি বলে দিচ্ছি, যে ধরো এরকম লাইন বরাবর গাছগুলো হয়েছে, আর এখান থেকে জলের পাইপ দিয়ে ফোয়ারার মাধ্যমে জলগুলোকে গাছের মধ্যে ফেলা হয়, যাতে করে জল অপচয় কম হয় এবং প্রত্যেকটা গাছ সঠিক পরিমাণে জল পেতে পারে। সেটা হচ্ছে একটা জলসেচের একটা আধুনিক পদ্ধতি, সেটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি, যাতে শ্রম অনেক কম লাগে এবং সময়ও কম লাগে, কিন্তু জলের অপচয় কম হয়। তো এই ফোয়ারা পদ্ধতিতে জলসেচ করা হয়। ফোয়ারা পদ্ধতিতে জলসেচ করা হচ্ছে। আর কোন টাইমে করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি, এই মাসটাতে, অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে জলসেচের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে ফসল তোলা। তাহলে আমরা এই অংশটা একটু মুছি। নেক্সট পয়েন্ট হচ্ছে ফসল তোলা। ফসল মানে এখানে পাতা জাতীয় ফসল, একটি কুড়ি, দুটি পাতা, এটাই আমাদেরকে কালেক্ট করতে হবে। তো অগ্রমুকুল, কুড়ি মানে মুকুল, অগ্রমুকুল, পর্বমধ্য আর তার ঠিক নিচের দুটো বা তিনটে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে চা গাছে ফসল হিসেবে কি তোলা হয়, তাহলে এটাই সঠিক অ্যান্সার হিসেবে পুরো কথাটা লিখতে হবে। অগ্রমুকুল কি না,
অগ্রমুকুল, পর্বমধ্য, আর তার ঠিক নিচে, পর্বমধ্য আর তার ঠিক নিচের দুটো বা দুই বা তিনটে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা শর্টে বলছি একটা কুড়ি আর দুটো বা তিনটে পাতা। এটার শর্ট ফর্ম, শুধু শর্ট ফর্মটা লিখে দিলে হবে না, একটা কুড়ি ও দুটি পাতা বা তিনটে পাতা, যা বলবে। তাহলে চা গাছের ফসল কোনটা না, অগ্রমুকুল, পর্বমধ্য এবং পর্বমধ্যের ঠিক নিচেরটাই দুটো থেকে তিনটে পাতাযুক্ত নবীন শাখা, অর্থাৎ একটা কুড়ি দুটো পাতা তোলা হয়। তো এই কাজের ওপরই নির্ভর করে চায়ের উৎপাদন আর চায়ের গুণাগুণ। যদি এই ধরনের পাতা না তুলে অন্য কোনো জাতীয় পাতা তোলা হয় বা অন্য কোনো মুকুল নেওয়া হয়, তাহলে কিন্তু সেই চায়ের কোয়ালিটি তত ভালো হবে না। অর্থাৎ এই ফসল তোলার ওপরই নির্ভর করছে চায়ের গুণাগুণ। তোমরা চায়ের গুণাগুণ অনেক দেখেছো, যে চায়ের অনেক বেশি গুণাগুণ রয়েছে, তাই না? তো বাণিজ্যিক চাগুলো থেকে বছরে প্রায় 35 থেকে 40 বার পাতা তোলা হয়। গাছগুলো যে চাষ করা হয় বাণিজ্যিক ভিত্তিতে, তো সেখানে বছরে কতবার ফসল তোলা হচ্ছে না, বছরে 35 থেকে 40 বার পাতা তোলা হয়। একবার প্রতিটি গাছ থেকে 10 থেকে 15 গ্রাম পাতা হয়। তাহলে একটা গাছ থেকে কত না 10 থেকে 15 গ্রাম পাতা তোলা হয়। তো এগুলো সব মনে রাখবে, শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। নেক্সট হচ্ছে চা পাতা তৈরি। এবার ওই যে পাতা তোলা হলো সেটাই নিশ্চয়ই আমরা ফুটিয়ে অ্যাজ এ টি চা হিসেবে খেতে পারি না, সেটাকে আমাদের চায়ে কনভার্ট করতে হবে, চা পাতা তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে চা পাতা তৈরি। দেখো, চা গাছ থেকে যে পাতাগুলো তোলা হয় সেগুলো কিন্তু সরাসরি আমরা খাওয়ার জন্য উপযুক্ত হিসেবে ব্যবহার করি না। তোলার পরে নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পরই চা গাছের উপযুক্ত পাতা তৈরি হয়, যেটা আমরা চা হিসেবে ব্যবহার করি। তো এই যে চা পাতা তৈরি, এটা কিন্তু একটা বিরাট বড় লেন্দি প্রসেস। সেখান থেকে চা বাগানের পাশাপাশি যে চা কারখানাগুলো রয়েছে সেখানে যায় বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে, সেগুলোকে ড্রাই করা হয়, এগুলোকে পেস্ট করা হয়, গুঁড়োনো হয় এবং অনেক কিছু প্রসেসের মাধ্যমে এই চা পাতা তৈরি করা। দেখবে তোমরা চা পাতা অনেক ধরনের দেখতে পাবে দোকানে, কোথাও পাতা পাতা মতো দেখতে পাবে, গুঁড়ো গুঁড়ো মতো দেখতে পাবে। তো এই রকম বিভিন্ন টাইপের চা পাতা তৈরি করার জন্য ওই চা কারখানাতে ফসল তোলার পর সেগুলোকে শুকিয়ে তারপর এই ধরনের জিনিসগুলো তৈরি করে তবেই চা পাতা তৈরি করা হয়। তাহলে চা গাছ থেকে ফসল তোলার পর অন্যান্য ফসল যেমন আমরা সরাসরি খেতে পারি বা রান্না করে ব্যবহার করতে পারি, চা পাতা কিন্তু তুলেই আমরা সেটাকে ব্যবহার করতে পারি না। সেটার জন্য চা পাতা তৈরি করে তারপরে সেটা চা হিসেবে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে চায়ের গুণাগুণ পরীক্ষা। এটা একটা বিরাট কাজ। গুণাগুণ পরীক্ষা। দেখো, যে আমরা বাজারে যদি চা পাতা কিনতে যাই তাহলে দেখবে বিভিন্ন কোয়ালিটির বলা হয়। কোনোটা 200 টাকা কেজি, কোনোটা 300, 400, 500, 1000, এরকম বিভিন্ন ধরনের চায়ের কোয়ালিটি রয়েছে। তো এই যে বিভিন্ন কোয়ালিটির চা, তার
কি অনুযায়ী দামটা হয়, তার মধ্যে কতটা বেশি খাদ্যগুণ আছে তার উপর নির্ভর করে। যে চায়ের খাদ্যগুণ যত বেশি, তার কোয়ালিটি তত ভালো, তার দাম তত বেশি। তো এই যে কোন চাটা সব থেকে ভালো, এই যে কোয়ালিটি বা গুণাগুণ পরীক্ষা, এটা একটা স্বাদের মাধ্যমে পরীক্ষা করা হয়। মানে চাটা তৈরি করে খেয়ে বলতে হয় যে এটা কতটা, এর কোয়ালিটিটা ভালো। তো এই চা পাতা তৈরির একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে চা চাষের স্বাদ পরীক্ষা করা। গুণাগুণ করতে গেলে কি হতে হয় না, সেটার স্বাদ পরীক্ষা করতে হয়। সবকিছু যেমন ল্যাবে আমরা পরীক্ষা করি, এটা আমরা ম্যানুয়ালি খেয়ে এর পরীক্ষা করতে হয়। তো এটার জন্য কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন চা পরীক্ষক বিভিন্ন এই পদে চাকরি করেন, তাদেরকে বলা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চা পরীক্ষক। তো এই চা টেস্টার বা চা পরীক্ষকরা চায়ের স্বাদ, বর্ণ, গন্ধ ইত্যাদি পরীক্ষা করে দেখেন এবং সেই অনুযায়ী এদেরকে বিভিন্ন কোয়ালিটিতে ফেলেন। তো এটা একটা চা চাষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, যে চায়ের গুণাগুণ পরীক্ষা করে তবেই কিন্তু সেই চাটা বাজারে ছাড়া হয়। দেখো, আমরা চাকে তাদের বিভিন্ন ভাগে ভাগ করেছি, দেখেছি যে চাগুলো কি কি ভাগে ভাগ হয়। তো এই বাণিজ্যিক চাকে 3 ভাগে ভাগ করা হয়। কি অনুযায়ী না, চা পাতা তৈরির ধরন অনুযায়ী। তো এই ধরন অনুযায়ী চা কি কি না, একটা হচ্ছে কালো চা, যেটাকে আমরা কি বলি ব্ল্যাক টি। নেক্সট হচ্ছে সবুজ চা, যাকে বলা হচ্ছে গ্রিন টি। এই দুটো চা সম্পর্কে আমরা মোটামুটি জানি। আরেকটা চা আছে, সেটার নাম হচ্ছে উলং টি, উলং চা, OOLONG, উলং টি। তো চায়ের গুণাগুণ অনুযায়ী বাণিজ্যিক চাকে 3 ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে কালো চা, সবুজ চা আর উলং টি। তো এদের মধ্যে সারা পৃথিবীতে চা উৎপাদনের প্রায় 75% হচ্ছে কালো চা। মানে এই কালো চায়ের পরিমাণটাই বেশি। যত চা উৎপাদন হয় পৃথিবীতে, তার মধ্যে 75% হচ্ছে কালো চা। বাকি চা যে রয়েছে 25% রয়েছে, তার মধ্যে কিছু রয়েছে সবুজ চা, বাকি কিন্তু উলং চা। তো এই হচ্ছে মোটামুটি চা চাষের পদ্ধতি। তাহলে আমরা চা চাষের পদ্ধতি সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য পেলাম। তো এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন আসে এবং বড় কোয়েশ্চেনও আসতে পারে। চা চাষের 3টি ধাপ লেখো, সেই ধাপগুলো উল্লেখ করে দিতে পারে। তো এইভাবে তোমরা চা চাষের পদ্ধতিটা ভালো করে তৈরি করবে এবং আমাকে প্রত্যেকে ইনবক্সে সেন্ড করবে।